সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সাথে আছি আমি মশিউর অনিক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার দেখবেন বিস্তারিত। দর্শক, শিরোপা ধরে রাখতে বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমেছে। আর বড় পর্দায় সেই খেলা আবার দেখানো হচ্ছে টিএসসি সহ দেশের বিভিন্ন স্থানে ভিড় করছেন আর্জেন্টিনা সমর্থকরা। শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, আপনার মাধ্যমে আসলে বিস্তারিত জানতে চাই, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, আসলে অতীতের যেই পারফরমেন্স তা নিয়ে পড়ে থাকা যে সমস্ত দলগুলো আছে তারাও নিশ্চয়ই আর্জেন্টিনার এই পারফরমেন্সে খুশি হবে, মেসির এই গোলে খুশি হবে। বড় পর্দায় খেলা দেখতে আসা আর্জেন্টিনার যেই সমর্থকরা আছেন তারা তাদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, প্রথমার্ধের গোল তারা কেমন উপভোগ করলেন, জানতে চাই আপনার মাধ্যমে। অনেক আর্জেন্টাইন ভক্তরা আসলে সেই গতকাল থেকে অপেক্ষা করছে কখন তারা একসাথে বসে টিএসসিতে হাজার হাজার যে সকল সমর্থকরা রয়েছে একসাথে তারা কিভাবে খেলা দেখবেন সেই নিয়ে তাদের মধ্যে কিন্তু আগ্রহের কমতি ছিল না। সে জায়গায় যেহেতু 7টা থেকে আমরা এখানে এসেছি, এখানকার পরিস্থিতি যদি বলি, টিএসসির যেই মাঠে মূলত খেলাটি বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে সেখানে কিন্তু হাজার হাজার মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে। সেখানে যদি বলি সকলেরই গায়ে প্রায় আকাশি সাদা জার্সি পরা এবং আর্জেন্টিনার পতাকা হাতে সকলেই কিন্তু এখানে এসেছেন একসাথে খেলা দেখার জন্য। এবং প্রত্যেকেই কিন্তু তারা তাদের এই যে আর্জেন্টাইনের যে মেসির যে অনবদ্য একটি গোল করেছেন সেটির পরেই কিন্তু তারা বেশ উচ্ছ্বাস ফেটে পড়ছেন এবং তারা প্রত্যেকেরই যে প্রত্যাশা, যেহেতু এই মেসির এবারের বিশ্বকাপ তার শেষ বিশ্বকাপ, ফলে তাদের প্রত্যাশা যে এবারের ট্রফিটাও মেসির হাতে উঠবে। এখানে আছেন বেশ কিছু ভক্ত সমর্থকরা, একটু কথা বলবো। কয়টা থেকে এখানে এসেছো? 7টা থেকে। জি। খেলা কেমন উপভোগ করছো? অনেক ভালো। আর্জেন্টিনা জিতবে বলে মনে হয়? অবশ্যই আর্জেন্টিনা জিতবে। অবশ্যই আর্জেন্টিনা অনলি বেস্ট। এখানে আরো বেশ কয়েকজন ভক্ত সমর্থকরা রয়েছে। আপনারা কখন এসেছেন, খেলা দেখছেন, কেমন লাগছে? 6:30টার দিকে এসেছি, খেলা দেখছি, ভালো লাগছে। মেসি গোল করেছে ভালো, আরও একটা গোল করেছিল, ওটা অফসাইড হয়েছে, নাহলে 2-0-তে আগে থাকতো। 4 বছর পর আবারও বিশ্ব মাতাচ্ছে আর্জেন্টাইনরা, কিংবা মেসি গোল করেছেন আজকের ম্যাচে, কেমন দেখছেন? অনেক ভালো। এন্ড আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়নস, অবভিয়াসলি পারফরম্যান্স ভালো হবে। অবশ্যই। এটা থিম মিথ আছে যে যারা 1 নাম্বার দল থাকে তারা কখনোই বিশ্বকাপ জিততে পারে না, এবার কি সেটি ভাঙতে যাবে? এখন মিথটা ভাঙা উচিত, সো আই গেস এবার মিথ ব্রেক হয়ে যাবে। আপনি কোথা থেকে এসেছেন, কখন এসেছেন? ভোর 6:30টার দিকে এসেছি। খেলা দেখছেন, কেমন লাগছে? ভালোই লাগছে অনেক। প্রিয় দল কি জিততে পারবে? অবশ্যই, মেসির হাতে কি বিশ্বকাপ উঠবে? ইনশাল্লাহ অবশ্যই। অনেক যেমনটি শুনছেন, এখানকার যে আর্জেন্টাইন ফ্যানরা রয়েছে কিংবা সমর্থকরা রয়েছেন তারা কিন্তু বেশ উচ্ছ্বসিত। আজকের এই যে আর্জেন্টিনার যে খেলা সেটি নিয়ে যেমন বাংলাদেশের যে আর্জেন্টাইন সাপোর্টার রয়েছে তাদের মধ্যে যেমন ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে। শুধুমাত্র যে টিএসসিতে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে বিষয়টা কিন্তু তেমন নয়। প্রায় সারা দেশের বিভিন্ন জায়গায়, গ্রামে গঞ্জে, শহরে কিংবা জেলা শহরগুলোতেও কিন্তু আমরা দেখছি বড় পর্দায় বিশাল আয়োজনের মাধ্যমেই কিন্তু এই ধরনের এই আর্জেন্টিনার খেলা দেখানো হচ্ছে এবং সেখানে কিন্তু খুব ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়েই আর্জেন্টাইন সমর্থকরা কিংবা অন্যান্য দলের সমর্থকরাও এই খেলাটি উপভোগ করছে। তো অনেক টেস্টি থেকেই ছিল। ফয়সাল, প্রশ্নের আসলে সদুত্তরে তারা দিয়েছেন, আসলে আর্জেন্টিনা ছাড়া জিতবে কে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। এই মুহূর্তে ফিফা ওয়ার্ল্ড কাপের এই আসর ঘিরে উন্মাদনা কিন্তু পুরো দেশ জুড়ে ছড়িয়ে আসে, যেটি জানিয়েছিলাম রাজশাহী থেকে। এবার আমাদের সহকর্মী তারেক মাহমুদকে যুক্ত করে নিতে চাই। তারেক, যেটা বলছিলাম যে আর্জেন্টিনা ছাড়া জিতবে কে, প্রথমার্ধ শেষে মেসি ভক্তদেরও কি সে একই কথা শুনতে পাচ্ছেন রাজশাহীতে? ফল প্রত্যাশা কি করছেন তারা, জানতে চাই আপনার মাধ্যমে। অনেক 90 মিনিট পরে আসলে বোঝা যাবে যে কোন দল আসলে জিতবে। তবে আর্জেন্টাইন সমর্থকরা সারা রাত জেগে থাকার পরে কিন্তু আমি যতটুকু জানতে পেরেছি অনেকে কিন্তু দীর্ঘ অপেক্ষার পরে সকালে খেলা দেখতে এসে অনেকটা বাঁধ ভাঙা উল্লাস করছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2 জায়গাতে মূলত আজকে এই বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পরিবহন চত্বর রয়েছে এবং হবিবুর রহমান মাঠে। এবং আমি যতটুকু দেখতে পেয়েছি
পেয়েছি যে অনেকে কিন্তু এই সকাল থেকে এসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই দুই জায়গাতে বড় পদ্মাতে খেলা দেখার জন্য, এবং তাদের মুখে কিন্তু কোনো রকমের ক্লান্তি নেই। প্রিয় দলের জন্য সারা রাত অপেক্ষার পরে সকাল থেকে কিন্তু তারা খেলা দেখছেন, এবং আর্জেন্টাইন সমর্থকরা তাদের অনেকটাই প্রত্যাশা এবার কিন্তু তাদের প্লেয়াররা প্রত্যেকজনই কিন্তু ভালো করবে। এবং প্রথমার্ধে যেহেতু এই আর্জেন্টিনার এই আলজেরিয়াকে একটি গোল দেওয়ার পরে আমি তাদের যে বাঁধ ভাঙা উল্লাস সেটি দেখেছি, এবং যারা সমর্থক রয়েছে তাদের প্রত্যাশা এই প্রথমার্ধের পরে এখন তারা আর্জেন্টিনার সমর্থকদের প্রত্যাশা আর্জেন্টিনা আরও কয়েকটি গোল দিবে, সেই প্রত্যাশায় কিন্তু তারা আছেন। এবং যেহেতু আর্জেন্টিনা গতবার থেকেই চ্যাম্পিয়ন, তাই এবারও তাদের দিকে কিন্তু যে রাজশাহীর হাজার হাজার আর্জেন্টাইন যারা সমর্থক রয়েছে তারা তাকিয়ে রয়েছে। এবং বিশ্বকাপ শুরুর পর থেকে আমরা যতটুকু দেখেছি যে প্রথম থেকে সকল দলের ভক্তদের কাছে কিন্তু রাত, সকাল, বিকেল, ভোর সকল কিছু মিলিয়ে আসলে যখন খেলা হয় তখন থেকে আসলে দিনের শুরুটা হয়। এবং এই ফুটবল উন্মাদনার সাথেই কিন্তু মেতে থাকছে রাজশাহীবাসী। এবং আজকে ঠিক একই অবস্থা, যেহেতু আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন এবং আজ থেকে চ্যাম্পিয়ন দলের সাথে অপেক্ষাকৃত দুর্বল দলের আসলে কতটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং এই দলের আড়ালে ব্রাজিলের সমর্থকরা কতটা উস্কে দিতে পারবেন সে বিষয়টিও কিন্তু আমি দেখেছি। এবং এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পরিবহন চত্বর রয়েছে সেখানে যতটুকু দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত আর্জেন্টাইন সমর্থকরা তারা খেলা দেখছেন, এবং যে বাঁধ ভাঙা উল্লাস তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি। একজন সমর্থকের সাথে একটু কথা বলবো। আপনাদের দল নিয়ে আজকে কতটুকু প্রত্যাশা আপনাদের? আমাদের পুরোপুরি প্রত্যাশা আছে আজকে আর্জেন্টিনায় জিতবে। খেলা উভয় পক্ষই ভালো খেলছে। আলজেরিয়াও বারবার গোল পর্যন্ত বল নিয়ে যাচ্ছে, অ্যাটাক করছে। তবে প্রত্যাশা বরাবরই এরকম থাকে যে আর্জেন্টিনাই ভালো খেলবে। আর্জেন্টিনার ডিফেন্স সিস্টেম অনেক হাই, আর যেখানে মেসি আছে ওইখানে টেনশনের আসলে কিছু নাই। ধন্যবাদ আপনাকে। আমরা আরও যারা সমর্থক রয়েছে আর্জেন্টাইন সমর্থক তাদের সাথে কথা বলতে চাই। এখন পর্যন্ত তো একটি গোল হয়েছে, কতগুলো গোল আপনাদের প্রত্যাশা এবং খেলার কি অবস্থা? খেলা এখন পর্যন্ত যা দেখছি আর্জেন্টিনার হাতে আছে। এখনও আমরা আশাবাদী যে আমরা জিতবো। আমরা চাচ্ছি আরও 2টা গোল হবে, 3-0 গোলে আমরা জিতবো। ধন্যবাদ আপনাকে। আরও যারা আর্জেন্টাইন সমর্থক আছে তাদের সাথেও একটু কথা বলতে চাই যে এখন পর্যন্ত আপনাদের প্রত্যাশিত খেলা কি আপনাদের দল খেলতে পারছে? হ্যাঁ, এখন পর্যন্ত আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে। আমরা আশা করছি আরও 1-2টি গোল হবে। আমরা একটা আনন্দ উৎসব করবো আর কি। তারপরে ধন্যবাদ আপনাকে। অনেক শুনছিলেন, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে এই পরিবহন মার্কেটটি রয়েছে, পরিবহন মার্কেটের কিন্তু এই একদম প্রাণকেন্দ্র, এখানে কিন্তু বড় পদ্মায় খেলা দেখানো হচ্ছে। এছাড়াও হবিবুর মাঠে কিন্তু বড় পদ্মায় খেলা দেখানো হচ্ছে। আর্জেন্টাইন সমর্থকদের প্রত্যাশা এই তাদের যে প্রিয় দলের প্রত্যেকটি খেলোয়াড় আজকে ভালো খেলবেন এবং মেসি তাদের আরও গোল উপহার দেবেন, সেই প্রত্যাশা তাদের। এবং ব্যাপক উৎসাহ উন্মাদনায় কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বড় পদ্মায় যে খেলা দেখানোর যে আয়োজন সেটি কিন্তু চলছে। অনেক যেখানে আছে মেসি সেখানে ভয়ের কে আছে? তারেক, ধন্যবাদ আপনাকে এভাবে আসলে আমাদেরকে জানানোর জন্য আর্জেন্টাইন সমর্থকদের উচ্ছ্বাসের খবরাখবর। এ বিষয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী লামিয়া তিথি। তিথি, আপনাকে প্রথম গোলের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই। আমি জানি যে আপনিও আর্জেন্টাইন ভক্ত, তো জানতে চাই প্রথম গোলটা হওয়ার পরে আপনার উচ্ছ্বাসটা কি ছিল, পাশাপাশি এই এক গোলে এগিয়ে থাকা সমর্থকদের উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন সেটিও নিশ্চয় জানাবেন। অনেক, যদি বলি যে ফুটবল বিশ্বকাপ খেলা হবে আর আর্জেন্টিনার যে উচ্ছ্বাসটা থাকবে না। আর আপনি তো জানেন যে বাংলাদেশে ফুটবল প্রেমীর ভক্তত্ব সেটা তো অনন্য লেভেলেই আছে। ফুটবল বিশ্বকাপ নিয়ে কিন্তু বাংলাদেশের মানুষের উন্মাদনা আর উত্তেজনার কিন্তু কোনো সীমা নেই। বিশেষ করে যখন মেসির যে প্রথম গোলটি ছিল সেই গোলটির পরে কিন্তু সেই উচ্ছ্বাস উন্মাদনা কিন্তু আরও দ্বিগুণ আকারে কিন্তু বৃদ্ধি পেয়েছে। এখানটায় আমি যদি দেখাই যে বড় স্ক্রিনে কিন্তু এই যে
মহসিন হল রয়েছে, মহসিন হলের যে মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু বড় স্ক্রিনে খেলা দেখাচ্ছে। এখানে কিন্তু বলতে গেলে যে রাত থেকে কিন্তু যে উৎসুক জনতারা রয়েছেন, শিক্ষার্থীরা রয়েছেন এবং নানান জায়গা থেকে কিন্তু এসেছেন, ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই মাঠে এসেছেন সবাই একত্রে। এই যে মেসির যে খেলা রয়েছে এটি বলতে গেলে যে তার কিন্তু শেষ বিশ্বকাপ, সেই বিশ্বকাপটি কিন্তু সবাই একসাথে দেখতে এসেছেন। আর যে মেসি ভক্তরা রয়েছে তারা কিন্তু বলছেন যে এবারও কিন্তু শিরোপাটা যাবে, কাপটা যাবে কিন্তু বিশ্বকাপের আর্জেন্টিনার কাছে। সব মিলিয়ে যদি আমি বলি যে এই ফুটবল প্রেমীদের কিন্তু মিলন মেলায় পরিণত হয়েছে এই মহসিন হলের এই মাঠটি। দেখা যাচ্ছে যে গতকাল রাত থেকেই কিন্তু শিক্ষার্থীরা বলি কিংবা বাইরের লোকজন বলি তারা কিন্তু এসে এবং একে একে তারা এখন পর্যন্ত শিক্ষার্থীদের সাথে কথা হচ্ছিল, তারা কিন্তু আমাদের জানাচ্ছিলেন যে তারা কিন্তু আশা করছেন, তারা আশা না বলতে গেলে তারা কিন্তু নিশ্চিত যে আর্জেন্টাইন সমর্থকরা কিন্তু জানাচ্ছিলেন আমাদের যে তারা নিশ্চিত যে আর্জেন্টিনাকে হারিয়ে কিন্তু তারা কিন্তু আর্জেন্টিনার জয়ী হবে। এই ছিল আমার কাছে। তিথি, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। জাতীয় নির্বাচনের পরপরই স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা থাকলেও সরকার প্রশাসক নিয়োগ করে গণতন্ত্রের পথ রুদ্ধ করেছে। আর এমন অভিযোগ জামায়াত ইসলামীর। দলটির নেতারা বলছেন জামায়াত নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত আর এককভাবেই অংশ নেবে স্থানীয় সরকার নির্বাচনে। কিন্তু স্থানীয় সরকারের বিভিন্ন ক্ষেত্রে প্রশাসক নিয়োগ দিয়ে স্বার্থসিদ্ধির পর সুবিধাজনক সময়ে নির্বাচন চাইছে সরকার। আর এমন সিদ্ধান্ত স্থানীয় নির্বাচনকে বিতর্কিত করবে। জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশ নিলেও স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নিতে চায় জামায়াতে ইসলামী। সেই পরিকল্পনা নিয়ে এরই মধ্যে প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। জামাতের শীর্ষ নেতারা বলছেন সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই দলীয় প্রার্থী দেয়া হচ্ছে। তবে বিএনপি প্রশাসক নিয়োগ করে নির্বাচনের পরিবেশ নষ্ট করছে। এতে নির্বাচন বিতর্কিত হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা। এই নির্বাচন হওয়ার পরে স্বাভাবিকভাবেই স্থানীয় নির্বাচন হওয়ার কথা ছিল, জাতীয় আশা করছিল এবং এটা স্বাভাবিকভাবে হওয়া উচিত ছিল। সরকারি দলের এই যাত্রাকে খুব ভালোভাবে নেয়নি। তৃণমূল পর্যায়ে প্রার্থী যাচাই বাছাই করে ডিক্লেয়ার করার জন্য পদক্ষেপ নিয়েছে এবং অধিকাংশ জায়গায় সেটা আমাদের যে প্রসেসটা আছে তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে যাচাই বাছাই হয়ে এটা ঘোষণা হয়েছে অধিকাংশ জায়গায়। উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন এটা স্থানীয়ভাবেই ওনারা প্রস্তাবনা রেডি করছেন, স্থানীয়ভাবে আমরা সেখানে এটা ঘোষণা করব। জামাত নেতারা বলছেন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে 11 দলীয় ঐক্য হয়েছিল। যেহেতু এবার দলীয় প্রতীকে নির্বাচন হবে না, সেহেতু তৃণমূলের সিদ্ধান্ত অনুযায়ী রাজনৈতিক দলগুলোর যার যার মতো ভোট করবে। আমরা নির্বাচন করব এককভাবে, কোনো কারোর সাথে করে আমরা নির্বাচন করছি না এবং সব জায়গাতেই আমরা সম্ভাব্য আমাদের প্রার্থী দেওয়ার চেষ্টা করব। এনসিপি তো না, শুধু 11 দল মানে তো আরো দল আছে, সবার জন্য একই সিদ্ধান্তটা হচ্ছে অতীতে যে 4 দল 20 দল আমরা জোট করেছিলাম সেটা ছিল হলো ন্যাশনাল ইলেকশনের জন্য। স্ব অবস্থান থেকে প্রত্যেকটা দল তার সামর্থ্য অনুযায়ী স্থানীয় সরকারের প্রতিনিধি তারা সিলেক্ট করে ঘোষণা দিচ্ছেন, আমরা ঘোষণা দিচ্ছি এবং এইভাবেই নির্বাচনটা হবে। জামাত নেতাদের মতে স্থানীয় নির্বাচনে 11 দল নিজ নিজ অবস্থান থেকে অংশ নিলেও জাতীয় ঐক্যে কোনো প্রভাব পড়বে না। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে কোরবানি পশুর রেকর্ড পরিমাণ চামড়া সংগ্রহ হলেও বেশিরভাগ এখনও রয়েছে অবিকৃত। বন্দনগরীতে একটি ছাড়া সব ট্যানারি রয়েছে বন্ধ। আর একমাত্র ভরসা ঢাকার ট্যানারি মালিকরা, তারাও দিচ্ছেন না কোনো সাড়া। আর এই অবস্থায় বড় ধরনের লোকসানের সংখ্যায় রয়েছে চট্টগ্রামের আড়তদাররা। আতুরার ডিপোর সব আড়তে লবণ দিয়ে সংরক্ষণ করে রাখা হয়েছে কোরবানি পশুর চামড়া। অতীতের রেকর্ড ভেঙে এবার সংগ্রহ হয়েছে 4,11,000 পিস চামড়া। সংগ্রহ সংরক্ষণ শেষ, এবার বিক্রির পালা। তবে এই অপেক্ষা কবে শেষ হবে তা জানে না আড়তদাররা।
তাদের দাবি, অন্যান্য বছর কোরবানি ঈদের সপ্তাহ খানেকের মধ্যে ঢাকার ট্যানারি মালিকরা চামড়া কিনতে চট্টগ্রাম আসলেও এবছর চিত্র ভিন্ন। এখনও পর্যন্ত কারো সাড়া নেই, বেশিরভাগ চামড়া অবিকৃত। 20 দিন হয়ে গেছে, চামড়ার পার্টিতে একটা আসে নাই, আমাদের কোনো খোঁজ খবর নাই যে যাদের থেকে আমরা টাকা নিয়েছি ওদেরকে টাকা দিতে হবে না। কাঁচা চামড়া, সমস্ত চামড়া আমরা লবণযুক্ত লবণ দিয়েছি। লবণ দেওয়ার পর আমরা এখন বিপদে পড়ে গেছি। চামড়া কেনার জন্য কোনো ট্যানারিয়াল আসতেছে না, আদৌ আসবে কিনা তাও জানি না। খলাতি টাকা, দেনাদার টাকা, ব্যাপারের টাকা, সবাই হাহাকার। চট্টগ্রামে আগে 21টি ট্যানারি থাকলেও সব একে একে বন্ধ হতে হতে টিকে আছে শুধু রিফ লেদার নামে একটি ট্যানারি। ফলে চট্টগ্রামের আড়তদাররা ঢাকার ট্যানারি মালিকদের উপর নির্ভরশীল। তাদের কাছেও আড়তদারদের পাওনা বকেয়া 20 থেকে 22 কোটি টাকা। সব ট্যানারি মালিকদের কাছে আমরা পাও না, গত বছরের টাকা আমরা পাই নাই। 3 বছর আগে আমি এফএক্স ট্যানারির কাছে চামড়া বিক্রি করছি, ওই টাকা পর্যন্ত এখনো পেমেন্ট পাই নাই। যে চামড়ার মধ্যে 300-400 লোক ছিল, এখন বর্তমানে 20-30 জনের মধ্যে চলে আসছে। সামর পর আমি দেখতেছি যে আর চামড়া কিনবে বলে এরকম আমি আর দেখতেছি না। চামড়া মার্কেট ঢাকা কেন্দ্রিক হওয়ায় ট্যানারি মালিকরা সুযোগ নিচ্ছে বলে দাবি চট্টগ্রামের আড়তদারদের। মাস দুয়েকের মধ্যে নষ্ট হয়ে যাবে সংরক্ষিত চামড়া। অবিকৃত থাকলে বড় লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা। আমরা সবাই মিলে কষ্ট করে দাঁত দানা করি, চামড়াগুলো খরচ করছি, সবকে খরচ করি, এখন চামড়াগুলো জমায় রাখছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো ট্যানারি আসতেছে না। সরকারে এগুলি কিনে নিতে হবে, না হলে ওদেরকে চামড়াগুলি ক্রয় করাতে হবে। ওদেরকে যে টাকা লোন দিছে ওই টাকা আমাদেরকে দিতে হবে, আমাদের থেকে চামড়া কিনে ওদেরকে দিতে হবে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, একটু জানিয়ে রাখতে চাই, এলএম10-এর আর একটা গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা। এই পর্যন্ত 2-0 গোলে এগিয়ে আছে আর্জেন্টিনা। এবার অন্যান্য প্রসঙ্গ। আজ মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনভর নানা কর্মসূচিতে অংশ নেবেন তিনি। আর এই বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আফরোজ আহমেদ। আফরোজ, আপনার মাধ্যমে যুক্ত হতে চাই। প্রধানমন্ত্রীর আজকের সফরসূচি সম্পর্কে বিস্তারিত তথ্যপত্র জানতে চাই আপনার মাধ্যমে। উনি আজকে আসলে দুটো জায়গায় উনি প্রোগ্রাম করবেন। ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি যেটি, সেটি একটি হচ্ছে মৌলভীবাজার শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ এবং অন্যটি হচ্ছে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ। যেহেতু তারেক রহমান নির্বাচিত হওয়ার পর, অর্থাৎ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর কিন্তু আজকে প্রথমই মৌলভীবাজার আসছেন, যার কারণে মৌলভীবাজারবাসীর মধ্যে এক ধরনের আনন্দ উচ্ছ্বাস কিন্তু কাজ করছে। কারণ হচ্ছে এই সরকারের যেহেতু অনেক সময় আছে, যার কারণে তিনি যাতে ভালো কোনো বার্তা নিয়ে আসেন এই জেলার জন্য। বিশেষ করে মৌলভীবাজারের দীর্ঘদিনের কিছু দাবি আছে যে মৌলভীবাজার একটি মেডিকেল কলেজের, তাছাড়া মৌলভীবাজার সরকারি কলেজ যেটি, সেই সরকারি কলেজ সেটাকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, এবং শমশেরনগরে একটি বিমানবন্দর আছে, যেই বিমানবন্দর যেটি সেটিকে বন্ধ রয়েছে সেটি চালু, এই সমস্ত। আফরোজ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে চলছে নদী খনন প্রকল্প, কিন্তু সেই প্রকল্পের মাটি দুর্ভোগ ডেকে আনছে খুলনার ডুমুরিয়া উপজেলার 2 শতাধিক ভূমিহীন পরিবারের জীবনে। নদী থেকে তোলা মাটি আবার ফেলা হয়েছে সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘরের গা ঘেঁষে। আর এতে ঘর ভেঙে 1.5 শতাধিক পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে। আর যাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দিন কাটছে আতঙ্ক নিয়ে। আর ডুমুরিয়া ঘুরে এসে বিস্তারিত তথ্যপাত্র সহকর্মী শেখ আল এসান ছিলেন ক্যামেরায় এবং আমির হোসেনকে সাথে নিয়ে জানাচ্ছেন বিস্তারিত। এটি খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারের পাশের একটি খেলার মাঠ। বাঁশকাঠ দিয়ে কোনো রকম কুড়েঘর বানিয়ে সেখানে বসবাস করছে 1.5 শতাধিক ভূমিহীন পরিবার। অথচ 5 মাস আগেও তাদের পাকা ঘর ছিল খাবার পানি ও স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা। এই মাঠের পাশ দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীর তীরে আশ্রয়ন প্রকল্পে মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছিল সরকার। সেই ঘরটুকুই ছিল সবচেয়ে বড় সম্বল। সম্প্রতি নদী খননের কাজ শুরু করে সরকার, আর সেই খননের মাটিতে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো। আমি একটা প্রতিবন্ধী লোক, আমার চলার মতো নেই, আমার এমন কোনো জায়গা নেই যে সে একটু দাঁড়াবার জায়গা নেই। খুব কষ্ট আছে। টিউবওয়েল যা ছিল সব বলু যাই দিয়ে সব মাটির তলে দিয়ে গেছে। বৃষ্টি হলে আঁটু সমান পানি হয়, তারপর পানি জল বেরোনির কোনো জায়গা নেই। ভুক্তভোগীদের অভিযোগ, মাটি ফেলার আগে তাদের জানানো হয়নি, মালামাল সরিয়ে নেয়ার সুযোগও পাননি তারা।
অথচ এই ঘরের স্থায়ী দলিল করে দিয়েছিল সরকার। ঘরটা দিয়েছিল তখন আমাদের দলিল করে দিয়েছিল, দেওয়ার পরে আমাদের দলিল কিছু কিছু লোক যখন লোন দিল, অন্ধকার রাত্রে এসে বেকু দিয়ে এসে ঘর ভাঙচুর, ছোট বাচ্চা পাগল ছাগল নিয়ে কত মানুষ এই জায়গায় বসবাস করে, 200 লোক এই জায়গায় বসবাস করে। খুলনার ভদ্রা নদীর পাশের বরাতিয়া আশ্রয়ন প্রকল্প ও কাঁঠালতলা আশ্রয়ন প্রকল্পের ঘরের পাশেও খননের মাটি ফেলা হয়েছে। এতে অর্ধশতাধিক ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, ফেটে গেছে ঘরের দেয়াল, ভেঙে গেছে ঘরের টিন। আতঙ্ক আর ঝুঁকি নিয়ে বসবাস করছেন বাসিন্দারা। ঘরের ভিতরে বারান্দায় মাটি ছিল, চারিপাশ দিয়ে মাটি দেওয়ার কারণে মাঝখান দিয়ে ফেটে গেছে ঘর, তাই আমরা ঘরের ভিতরে বাচ্চা কাচ্চা নিয়ে ঢুকতে পারতেছি না। ব্যাটারির গাড়ি আছে তা দেন বাড়ির ভিতরে ঢুকোই সাহায্য দিতে পারতেছি, নিজে রাস্তায় চালাই খাবো তাও ওনাকে হাত পা ধরেছি। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছে, যশোর ও খুলনার ভবদহ অঞ্চলের জলবদ্ধতা নিরসনে আপার ভদ্রা সহ 5টি নদীর 81.5 কিলোমিটার পুনঃখননের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। সেই কাজ এখনো চলছে। স্থানীয়দের অভিযোগ, নদীর চর ভরাটিয়া জায়গা নিয়ম বহির্ভূতভাবে খাস জমি দেখিয়ে আশ্রয়ন প্রকল্প গড়ে তোলা হয়েছিল। চুকনগর বাজারে 80টা ব্যারাক এবং 65টা এই বিগত সরকারের আমলে যে 65টা ঘর, মোট 125টা ঘর। এই 125টা ঘর একটা ঘর ভাঙতে বাকি নেই, শুধু ভাঙা না, সেই ঘরের কোনো অস্তিত্ব নেই। আশ্রয়ন প্রকল্পগুলো রক্ষা ও ক্ষতিগ্রস্ত ঘরের ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। বরাতিয়া আশ্রয়ন প্রকল্প ঘুরে দেখে জেলা প্রশাসক জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যেখানে সমস্যা রয়েছে আমি সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো এবং আমরা সবসময় চেষ্টা করব যাতে যারা এই কারণে কিছুটা সমস্যায় পড়েছেন তাদের এই সমস্যা কিভাবে সলভ করা যায়। ভবদহের জলবদ্ধতা নিরসন প্রকল্প লাখো মানুষের জন্য স্বস্তির বার্তা নিয়ে এলেও আশ্রয়ন প্রকল্পের ভূমিহীনদের জন্য তা হয়ে উঠেছে নতুন দুশ্চিন্তার কারণ। সরকার আবার তাদের জন্য নতুন আশ্রয়স্থল করে দেবে এমনটাই প্রত্যাশা এসব মানুষের। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা। পুশিনের শিকার হয়ে শিশুসহ 4 ভারতীয় নাগরিক আটকে আছে বাংলাদেশে। গত বছরের জুন মাসে 6 মুসলিম নাগরিককে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশিন করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরবর্তীতে পুলিশের হাতে আটকের খবর গণমাধ্যমে প্রচার হলে শিশুসহ 2 জনকে ফেরত নেয় ভারত। বাকি 4 জন বাংলাদেশে অবস্থান করলেও নিজ দেশ ভারতে ফেরার স্বপ্ন এখনও অধরা। পুশিন শিকারের 6 মাস পর নিজ দেশে ফিরেছেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন ও তার শিশু সন্তান। তবে ভারতীয় সরকারের অনগ্রহের কারণে ফেরা হয়নি সোনালীর স্বামীসহ 4 জনের। গত বছরের আগস্ট মাসে অনুপ্রবেশের দায়ে 2 শিশুসহ 6 জনকে চাঁপাইনবাবগঞ্জ থেকে আটক করে পুলিশ। পরে জানা যায় তাদের জোরপূর্বক ভারতের দিল্লি থেকে ধরে এনে বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশিন করে বিএসএফ। পরবর্তীতে তারা ঢাকা হয়ে চাঁপাইনবাবগঞ্জে গিয়ে বসতি গড়েন। কয়েক দফা আলোচনার পর গত ডিসেম্বরে অন্তঃসত্ত্বা সোনালী খাতুন ও তার শিশু সন্তান সাব্বির শেখকে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে নিজ দেশে ফেরত নেয় বিএসএফ। কিন্তু বছর গড়ালেও এখনো এপারে পড়ে আছে সোনালীর স্বামী দানেশ শেখ সহ সুইটি বিবি ও তার 2 সন্তান। চলছে মানবেতর জীবনযাপন। এখনো কোনো খবর আসেনি। আমার বউ বাচ্চা গর্ভবতী ছিল, আমার বউ বাচ্চাকে নিয়ে যাচ্ছে। এখন আমি ভারত যেতে চাই। আমাদেরকে বাংলাদেশে পোষণ করে দিয়েছে, তারপরে আমরা বাংলাদেশে এসে আমরা জেল খেটেছি। জেল খাটার পরে আমরা বেরিয়েছি 3 মাস 10 দিন পর। এদিকে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার পর তখনই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারের একজন প্রতিনিধি ভুক্তভোগীদের ফেরত নিতে চাইলেও নানা কারণে সে প্রচেষ্টা ব্যর্থ হয়। পরবর্তীতে আদালতের নির্দেশে 4 ভারতীয়কে আশ্রয় দেন ফারুক হোসেন নামের এক বাংলাদেশি। এদের জামিন হওয়া প্রায় 6 মাস হয়ে গেল, এখন পর্যন্ত এদের কোনো সুরাহা হচ্ছে না। আমি আর পাচ্ছি না। আমি মানুষকে 10 দিন 15 দিন রাখা যায়, আমার জিম্মায় আজকে 6 মাস। ভুক্তভোগীদের দেশে প্রত্যাবর্তনের বিষয়টি আটকে রয়েছে ভারতের অসহযোগিতার কারণে, জানান জেলা প্রশাসক। বিষয়টি সমাধানের জন্য এবং সরকারি ডিপ্লোম্যাটিক চ্যানেলেও যোগাযোগ করা হয়েছে, যার প্রেক্ষিতে 2 জন চলে গেছে। কেন ওই সময় 6 জন যান নাই?
নিশ্চয়ই ডিপ্লোম্যাটিক চ্যানেলে হয়তো কোনো সমস্যা ছিল। বাংলাদেশের পক্ষ থেকে তো অবশ্যই ভারতীয় নাগরিককে এই দেশে রাখার কোনো কারণ নেই। এই বিষয়টি সম্পর্কে ভারতীয় সরকারই বলতে পারবেন। ভারতীয় এই 4 নাগরিককে নিজ দেশে ফেরত নিতে এরই মধ্যে নির্দেশনা দিয়েছে দেশটির উচ্চ আদালত। তারপরও ফেরত যেতে না পারায় হতাশায় দিন কাটছে ভুক্তভোগীদের। মনোয়ার হোসেন জুয়েল, যমুনা নিউজ, চাঁপাইনবাবগঞ্জ। অনিয়ম দুর্নীতি যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে যশোরের শার্শা সাব রেজিস্ট্রি অফিসে। অভিযোগের শেষ নেই সাব রেজিস্ট্রার শাহিন আলমের বিরুদ্ধে। আমি আবার বলছি, সাব রেজিস্ট্রার শাহিন আলমের বিরুদ্ধে দুদকের তদন্ত চললেও থেমে নেই এই অপকর্ম। দুর্নীতির কারণে কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার, আর পকেট ভারী হচ্ছে অসাধু কর্মকর্তা কর্মচারীদের। এমনকি এই অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে গেলে যমুনা টিভির সাংবাদিকের ওপরই চড়াও হয় সাব রেজিস্ট্রারের লেলিয়ে দেওয়া লোকজন। যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের সেতাই গ্রাম। এই এলাকায় 44% খাস জমি ভুয়া খতিয়ান বানিয়ে ব্যক্তি মালিকানাধীন দেখিয়ে বিক্রি করা হয়েছে মোটা অঙ্কের টাকায়। অভিযোগ উঠেছে দলিল লেখক বুলবুল হোসেন ও সাব রেজিস্ট্রার শাহিন আলমের যোগসাজশে ওয়াজেদ আলী নামে এক ব্যক্তি সরকারি জমি বিক্রি করে হাতিয়ে নিয়েছেন টাকা। চেষ্টা করেও অভিযুক্ত ওয়াজেদের বক্তব্য পাওয়া যায়নি। আর জমির ক্রেতা আফসার আলীর দাবি প্রতারণার শিকার তিনি। সাধারণ মূর্খ মানুষ, আমি তার ততটা বুঝি না। আমি মনে করেন আপনার ওই জমিন মনে করেন ওই কাগজ দেখে যা বলেছে আমি তাই দেখে 44 শতক জমিন আমি কিনেছি মনে করেন 10.5 লাখ টাকা দিয়ে। সাব রেজিস্ট্রি অফিসে অনিয়ম দুর্নীতি আর হয়রানি নতুন কিছু নয়, তবে সব ক্ষেত্রেই যেন মাত্রা ছাড়িয়েছে শার্শায়। ভুয়া খতিয়ান বানিয়ে খাস জমি ব্যক্তি মালিকানায় রেজিস্ট্রেশন, শ্রেণী পরিবর্তন করে কম মূল্যে জমির দলিল সম্পাদন হচ্ছে অহরহই। ডাঙ্গা, ভিটি বা বাণিজ্যিক শ্রেণীর জমিকে ডোবা কিংবা নিচু ভূমি হিসাবে দেখিয়ে দলিল রেজিস্ট্রেশন করায় কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। পকেট ভারী হচ্ছে অসাধু কর্মকর্তা কর্মচারীদের। স্থানীয়দের অভিযোগ, সাব রেজিস্ট্রার শাহিন আলমের যোগসাজশে দলিল লেখক বুলবুল হোসেনের সিন্ডিকেট এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে। এছাড়া জমি রেজিস্ট্রেশনে সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ তো রয়েছেই। খাস জমির রেজিস্ট্রি এবং জমির শ্রেণী পরিবর্তন করেছে, ব্যাপক অনিয়ম করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছেন। রেজিস্ট্রি বাবদ যদি 15-20 হাজার টাকা সরকারি ব্যাংক জমা দেওয়া হয়, তা বাদেও 15-20 হাজার টাকা উদ্রে আমাদের সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা হিসেবে নেওয়া হয়। সাব রেজিস্ট্রার শাহিন আলম গত বছরের প্রথম দিকে ঝিকরগাছায় যোগ দেন। এরপর শার্শা কার্যালয়ের দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে চৌগাছা ও বাঘারপাড়া উপজেলাতেও অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। নামে বেনামে বিপুল পরিমাণ সম্পদ অর্জন সহ নানা অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত করছে দুদক ও মন্ত্রণালয়। সমিতির জমি অবৈধভাবে রেজিস্ট্রি করে, এই রেজিস্ট্রির যে দলিল লেখক তার 1 মাসের জেল হাজত, এবং এইটা মিনিস্ট্রি থেকে আপনার তদন্ত চলছে, দুদকেও তার বিরুদ্ধে তদন্ত চলছে। এই পরিস্থিতিতে সে কিভাবে 4টি উপজেলার দায়িত্ব নিয়েছে। বারবার চেষ্টা করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অভিযুক্ত সাব রেজিস্ট্রার শাহিন আলম। উল্টো তার লোকজন চড়াও হয় যমুনা টিভির সাংবাদিকের ওপর। এ সময় ঘটনাস্থলেই ছিলেন তিনি। কথা বলতে রাজি হননি অভিযুক্ত দলিল লেখক বুলবুল হোসেনও। খাস জমি ব্যক্তি মালিকানায় রেজিস্ট্রেশনের অভিযোগ গুরুত্বের সাথে খতিয়ে দেখার আশ্বাস জেলা প্রশাসকের। আর এসব অভিযোগ জানা থাকলেও লিখিত অভিযোগের অপেক্ষায় আছেন জেলা রেজিস্ট্রার। শ্রেণী পরিবর্তন এবং শার্শা সাব রেজিস্ট্রি অফিসের খাস জমি রেজিস্ট্রির যে অভিযোগ আমরা লোকমুখে শুনেছি, তার কোনো ধরনের লিখিত অভিযোগ আমরা প্রাপ্ত হইনি। অভিযোগ পেলে অবশ্যই তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। শার্শার যে অভিযোগটি পেয়েছি সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে, যেটা খাস সম্পদকে রেজিস্ট্রি করে দিয়েছে, এটা বিষয়ে আমরা খুবই কঠোর অবস্থান আছি। আমরা তদন্ত করব, তদন্ত করে সঠিকতা পেলে আমরা অবশ্যই কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। শার্শা সাব রেজিস্ট্রি অফিসে সপ্তাহে গড়ে 250 থেকে 300টি দলিল নিবন্ধিত হয়। অভিযোগ রয়েছে এর মধ্যে 40 থেকে 50টি দলিলে জমির প্রকৃত শ্রেণী পরিবর্তন করা হয়। জাহিদ হাসান, যমুনা নিউজ। এখনও কিন্তু চলছে আর্জেন্টিনার ম্যাচ এবং এরই মধ্যে LM10 করে ফেলেছেন তার হ্যাটট্রিক।
এবং সেই খবর ছড়িয়ে পড়ছে পুরো পৃথিবী জুড়েই, উচ্ছ্বাসে ছড়িয়ে পড়ছে আর্জেন্টাইন সমর্থকরা। সবাই খেলার সঙ্গে যুক্ত থাকবেন। 2024 সালের জুলাই আন্দোলনে শহীদ অটোরিকশা চালক মানিক মিয়া হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আখতারুজ্জামান ভুট্টোকে গ্রেফতার করেছে মহানগর তাজহাট থানা পুলিশ। পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাত 11:15টার দিকে নগরীর মেডিকেল মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জুলাই আন্দোলনের শহীদ অটোরিকশা মালিক মানিক হত্যা মামলায় 69 নম্বর এজাহার নামী আসামি তিনি। দর্শক, প্রস্তাবিত বাজেটে টেলিযোগাযোগ ও আইসিটি খাতে ব্যাপক কর ছাড়ের সুবিধা রেখেছেন অর্থমন্ত্রী। আর নতুন বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি উদ্ভাবনী এবং পাশাপাশি উদ্যোক্তা তৈরিতেও রেখেছেন নানা ধরনের পরিকল্পনা। তবে এসব পরিকল্পনা এবং কর ছাড়ের বড় সুবিধা পাচ্ছে মোবাইল অপারেটররা। আর উপেক্ষিত থাকছে দেশি উদ্যোক্তাদের ব্রডব্যান্ড ইন্টারনেট শিল্প, এমনটা বলছেন প্রযুক্তিবিদরা। তাদের অভিমত, কম খরচে দেশ জুড়ে ব্রডব্যান্ড ইন্টারনেট বিস্তারে কোনো সুবিধা না থাকায় তৈরি হবে ডিজিটাল বৈষম্য। এটিকে ট্রাস্ট সেক্টর হিসেবে গড়ে তুলতে সরকার এই খাতে ট্যাক্স, ভ্যাট, লাইসেন্সিং নীতিমালা সংস্কারের ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। মোবাইল ফোনের সেবার পরিধি আরো বিস্তৃত করার পরিকল্পনা এসেছে প্রস্তাবিত বাজেটে। আগামী 2 বছরের মধ্যে 90% জনগোষ্ঠীর কাছে 5G সেবা পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। দ্রুত বাস্তবায়নের জন্য সিম কার্ডের উপর বিদ্যমান সুনির্দিষ্ট 300 টাকার ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব রেখেছেন তিনি। পাশাপাশি ফ্রিল্যান্সিং এবং কন্টেন্ট ক্রিয়েশন থেকে আয়কে রেখেছেন করমুক্ত। বর্তমানে টেলিকম সেক্টরে করের হার প্রায় 50% এবং তথ্য প্রযুক্তি ক্ষেত্রে তা প্রায় 25%। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এ হার অনেক বেশি। তাই এই খাতের বিকাশে সরকার এ ধরনের ট্যাক্স ক্রমান্বয়ে যৌক্তিক হারে কমানোর উদ্যোগ নিয়েছে। সিম কার্ড থেকে 300 টাকার ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্তে এখাত থেকে সরকারের রাজস্ব হারাবে প্রায় 1200 কোটি টাকা। অথচ ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় গ্রাহকের উপর আরোপিত 5% ভ্যাট প্রত্যাহারের কোনো ঘোষণা নেই বাজেট প্রস্তাবনায়। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় বিদ্যমান 5% ভ্যাট উঠিয়ে নেওয়া হলে সরকারের রাজস্ব কমত 200 কোটি টাকারও কম। সংশ্লিষ্টরা বলছেন, ফ্রিল্যান্সিং, কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি এখাতে বিপুল কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির জন্য দরকার দেশ জুড়ে মানসম্মত দ্রুতগতির ফিক্সড ইন্টারনেট সেবা। 50 লক্ষ কানেক্টিভিটি ইউজারদেরকে যদি 5% ভ্যাটের মুক্ত করা হতো কিংবা ছাড় দেওয়া হতো, সরকার সর্বোচ্চ 150 থেকে 200 কোটি টাকা রাজস্ব হারাতো। বাট এই 150 থেকে 200 কোটি টাকা রাজস্ব হারানোর বিপক্ষে ওনারা জিডিপিতে যে কন্ট্রিবিউশন পেত কিংবা এই লোকাল এন্টারপ্রেনারদেরকে যেভাবে ফ্যাসিলিটেট করা হতো, এটা ফরেন ইনভেস্টর যারা আছে তারা যেইভাবে ছাড় পেয়েছে, লোকাল এন্টারপ্রেনার কিন্তু সেইভাবে কোনো ধরনের বর্তমান সরকারের কাছে ছাড়টা পায়নি। বৈশ্বিক বাজারে ফিক্সড ইন্টারনেটের অন্যতম অনুষঙ্গ অপটিক্যাল ফাইবারের দাম বেড়েছে 20% পর্যন্ত। চিপসেট, রাউটার সহ নেটওয়ার্কিং যন্ত্রপাতির বাজারও ঊর্ধ্বমুখী। প্রযুক্তিবিদরা বলছেন, এই মুহূর্তে উপেক্ষিত ব্রডব্যান্ড ইন্টারনেটে কর সুবিধা দেওয়া না হলে টেলিযোগাযোগ এবং আইসিটি খাত ঘিরে সরকারের সকল পরিকল্পনা বাস্তবায়ন চ্যালেঞ্জের মধ্যে পড়বে। আমাদের ইন্ডাস্ট্রিতে ফিক্সড ব্রডব্যান্ড 90% হাউস হোল্ডে যদি পৌঁছে দিতে চাই, আমাদের ফাইবার অপটিক্স কেবলের মধ্যে ভ্যাট ট্যাক্সের ছাড় প্রয়োজন ছিল। ওএলটি, ওএনইউ, রাউটার সুইচের যেগুলো বেসিক একটা নেটওয়ার্কের ইকুইপমেন্ট, এগুলার ছাড় দেওয়ার অবশ্যই প্রয়োজন ছিল। বিটিআরসির তথ্য অনুযায়ী বর্তমানে দেশে ফিক্সড ইন্টারনেটের সংযোগ মাত্র 47 লাখ, ব্যবহারকারীর সংখ্যা 1.5 কোটিরও কম। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার পরেও লেবাননে কমপক্ষে 84 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল, আর অভিযোগ তেহরান করেছে এটি। হুঁশিয়ারি, হামলা অব্যাহত থাকলে দেওয়া হবে কঠোর জবাব। আর এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বেপরোয়া কর্মকাণ্ডে নাখোশ মার্কিন প্রেসিডেন্ট G7 সম্মেলনে গিয়ে বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। তেল আবিবকে আরও দায়িত্বশীল আচরণের তাগিদ দেন তিনি। এদিকে লেবাননের দক্ষিণে অভিযান চালিয়ে আরও 4 বেসামরিককে হত্যা করেছে IDF। কূটনৈতিক আলোচনা, বিশ্ব নিরাপত্তা আর ভূ রাজনীতির নানা হিসাব নিকাশ চললেও গাজার মানুষের কাছে এখন সবচেয়ে জরুরি নিরাপদ পানি, খাদ্য আর মানবিক সহায়তা। আর সেই বাস্তবতায় বিশ্ব নেতাদের মনে করিয়ে দিতে G7 সম্মেলনের পাশে প্রতীকী বিক্ষোভ করেছে অক্সফাম। আর তাদের মতে গাজার মানুষের দুর্ভোগ লাঘবকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত বিশ্ব সম্প্রদায়ের।
বিশুদ্ধ পানি ভর্তি গ্লাস হাতে বসে আছেন বিশ্ব নেতাদের মুখোশ পরা কয়েকজন মানবাধিকার কর্মী। সামনে রাখা নোংরা পানি ভর্তি একটি বড় বোতল, যার গায়ে লেখা গাজা। ফ্রান্সের আউট সাভোয়ে চলমান G7 সম্মেলনের পাশেই চলছে এমন প্রতীকী বিক্ষোভ। মিনারেল ওয়াটারের জন্য বিখ্যাত এলাকায় বিক্ষোভের প্রতীক হিসাবেও ব্যবহার করা হয়েছে বিশুদ্ধ পানি, আর নোংরা পানির বোতলের মাধ্যমে তুলে ধরা হয়েছে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার মানবিক সংকট। এর আয়োজক আন্তর্জাতিক সংস্থা অক্সফাম। সংস্থাটি বলছে, গাজায় নিরাপদ পানির সংকট এখন ভয়াবহ। প্রতি 10 জনে 8 জনেরও বেশি মানুষ বিশুদ্ধ পানির সুবিধা থেকে বঞ্চিত। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু গাজা, লেবানন এবং দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের চলমান মানবিক সংকট কার্যত আলোচনার বাইরে রয়ে গেছে। তাই বিষয়টি বিশ্ব নেতাদের সামনে তুলে ধরা জরুরি ছিল। এবারে G7 সম্মেলনে ইউক্রেন যুদ্ধ, ইউরোপের নিরাপত্তা ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি প্রাধান্য পাচ্ছে। এতে অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ইতালি, জাপান সহ বিশ্বের শীর্ষ অর্থনীতির নেতারা। তবে অক্সফামের অভিযোগ, নিরাপত্তা ও ভূ রাজনীতির আলোচনার আড়ালে চাপা পড়ে যাচ্ছে জলবায়ু পরিবর্তন, মানবাধিকার এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের মানবিক সংকটে থাকা জনপদগুলো। এই শীর্ষ সম্মেলনটি দেখিয়ে দিচ্ছে G7 কতটা অকার্যকর হয়ে পড়েছে। বৈশ্বিক উষ্ণতা রেকর্ড উচ্চতায়, অথচ জলবায়ু পরিবর্তন আলোচনায় নেই, লিঙ্গ সমতা নেই, মানবাধিকারও নেই। কয়েক বছর আগেও G7 সম্মেলনে শান্তি ও দরিদ্র দেশগুলোর সহায়তার বিষয়গুলো গুরুত্ব পেত, এখন সেগুলো প্রায় অনুপস্থিত। বিশ্ব নেতারা যখন যুদ্ধ, নিরাপত্তা ও কূটনৈতিক সমীকরণ নিয়ে ব্যস্ত, তখন গাজার মানুষের কাছে সবচেয়ে জরুরি বিষয় নিরাপদ পানি, খাদ্য ও মানবিক সহায়তা। সেই বাস্তবতায় G7 নেতাদের সামনে তুলে ধরতে এই প্রতীকী বার্তা দিচ্ছে অক্সফাম। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।